কোনো আন্তর্জাতিক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ শেষ ওভারে বল করতে এসেছেন এবং তখনও দলের মূল কয়েকজন বোলারের বেশ কয়েকটা করে ওভার বাকি আছে। এমন দৃশ্য সচরাচর খুব একটা দেখা যায় না, যেটা দেখা গেছে গত রাতে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যকার প্রথম টি-20-তে। ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত মাহমুদুল্লাহ রিয়াদকে শেষ ওভারে বল হাতে তুলে দিয়েছেন তখন বাংলাদেশকে ডিফেন্ড করতে হতো 9 রান, অর্থাৎ যুক্তরাষ্ট্রের নিতে হতো শেষ ওভারে 9 রান। তখন রিয়াদ বোলিংয়ে আসেন, কনসিড করেন একটা ছক্কা, একটা সিঙ্গেল, একটা 4, খেলা ওখানে শেষ 3 বল পরে। এই সময়ে যখন মাহমুদুল্লাহ রিয়াদের হাতে বল দেয়া হলো তখনও সাকিব আল হাসানের একটা ওভার বাকি, তারপরে রিশাদ হোসেনের 2টা ওভার বাকি। সাকিব রিশাদ যে কোনো বিচারে যে কোনো অবস্থান থেকেই বাংলাদেশ দলের মূল বোলারদের একজন বা দুজন ধরা যেতেই পারে, এবং ধরা যেতে পারে না এটাই সত্যি। সাকিব রিশাদ দুজনই বাংলাদেশ দলের মূল বোলার। তাদের বোলিং না দিয়ে ক্যাপ্টেন সিদ্ধান্ত নিয়েছিলেন রিয়াদকে বল দেওয়ার, এবং সেটার মাসুল গুনতে হয়েছে। রিয়াদকে আপনারা শেষ কবে দেখেছেন শেষ ওভারে বল করে ম্যাচ জেতাতে, সেটা জানতে হলে, সেটা বুঝতে হলে, খুঁজতে হলে স্মৃতির পাতা হাতড়াতে হবে, এবং সেটা করলে আপনারা হয়তো পাবেন বিপিএলে এক বা একাধিক ম্যাচে মাহমুদুল্লাহ রিয়াদ শেষের দিকে এসে বোলিং করতেন। সেটা 2017-18 সালের দিকে হবে, এবং তখন তিনি খুলনা টাইগার্সের হয়ে খেলতেন যদি আমার ভুল না হয়। তো এরকম কয়েকটা ম্যাচে এসে তিনি শেষ ওভারে কিছু রান ডিফেন্ড করেছেন, দলকেও জিতিয়েছেন। সেটা বহু পুরনো ঘটনা, সময়ের হিসেবে 7-8 বছর পুরনো। কিন্তু রিসেন্ট ঘটনা যদি একটা দেখি আমরা, সাকিব আল হাসান জিম্বাবুয়ের বিপক্ষেই এক ম্যাচে শেষ ওভার বল করেছিলেন। তিনি ব্লেসিং মুজারাবানির কাছে একটা ছক্কা খেয়েছিলেন, তবে এরপরে পরপর 2 বলে মুজারাবানি এবং পরের ব্যাটারকে আউট করে বাংলাদেশকে ম্যাচ জয় নিশ্চিত করেছিলেন সাকিব। সেরকম আরও একটা সুযোগ সাকিবের হাতে ছিল, ক্যাপ্টেনের হাতে ছিল, নাজমুল হোসেন শান্ত তার হাতে ছিল যুক্তরাষ্ট্রের বিপক্ষে করারও। যখন বাংলাদেশের ডিফেন্ড করতে হয় শেষ ওভারে 9 রান, তখন মূল একজন বোলার এবং সাকিব আল হাসানের মতো ক্রিকেট মস্তিষ্ক যার আছে এমন একজন বোলারকে আনলে সম্ভবত জয়ের সম্ভাবনা আরও কিছু হলেও বেড়ে যেতে পারতো, কিংবা ভিন্ন কিছু হতে পারতো। তবে হ্যাঁ, মূল জায়গাটা যেটা সাকিব এবং রিশাদের মতো বোলারের ওভার বাকি ছিল, যেটা ক্যাপ্টেন করাননি। মাহমুদুল্লাহ রিয়াদকে অবশ্য আনার কারণও আছে, কেননা রিয়াদ খুব যে খারাপ করেছেন তাও না, কারণ এটা ছিল রিয়াদের 3rd ওভার ওই ম্যাচে, লাস্ট ওভারটা, ইনিংসের লাস্ট ওভার ছিল রিয়াদের 3rd ওভার। তার আগে রিয়াদ 2টি ওভার করেছিলেন এবং 2 ওভারে রিয়াদ অত্যন্ত ভালো করেছিলেন। প্রথম 2 ওভারে তিনি 9টা রান দিয়েছিলেন, 16তম ওভারে এসে তিনি মাত্র 5 রান দিয়েছিলেন। ডেথ ওভারের যেখান থেকে শুরু সেখানে তিনি মাত্র 5 রান দিয়েছেন। তবে ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল, সেরা পণ্যের সেরা অফার। 16 ওভার শেষে যখন যুক্তরাষ্ট্রের দরকার 24 বলে 55 রান, বাংলাদেশকে 24 বলে 55 রান ডিফেন্ড করতে হবে যুক্তরাষ্ট্রের মতো দলের বিপক্ষে, তখন বাংলাদেশের মূল ভরসার যে জায়গাটা ডেথ বোলিংয়ে পেসারদের মূল যে কয়জন আছেন, যে কয়জন খেলেছেন গতদিন, মুস্তাফিজুর রহমান এবং শরীফুল ইসলাম, যে কোনো বিচারে বাংলাদেশের সেরা পেসারদের মধ্যে 2জন। তারা মূল জায়গাতেই খাবি খেলেন। 55 রান সবাই মিলে শেষের 4 ওভারে ডিফেন্ড করতে পারেননি, এবং কি হয়েছে 17তম ওভারে এসে শরীফুল ইসলাম ছক্কা খেয়েছেন, 4 খেয়েছেন, মুস্তাফিজুর রহমান 17তম ওভারে এসে ছক্কা খেয়েছেন 2টি, তিনি 17 রানই দিয়েছেন। 18তম ওভারে এসে শরীফুল ইসলাম 1 ছক্কা খেয়েছেন, 14 রান দিয়েছেন। 19তম ওভারে মুস্তাফিজুর রহমান আবার ছক্কা খেয়েছেন, তিনি তখন দিয়েছেন 15 রান। অর্থাৎ 17, 18, 19 এই 3 ওভারে এক এক করে এসেছে 17, 14 এবং 15। এই জায়গাতেই ম্যাচ ঘুরে গেছে যুক্তরাষ্ট্রের দিকে। তাদের ব্যাটার হারমিত সিং এবং কোরি অ্যান্ডারসন খুব সহজেই পরে ম্যাচ জিতে নিয়েছেন। আর 20তম ওভারে তো 9 রান দরকার ছিল, প্রথম বলে আবার ছক্কা খেয়েছেন মাহমুদুল্লাহ রিয়াদ। সব মিলে বাংলাদেশের জন্য আ ভেরি ব্যাড ডে, আ ভেরি ব্যাড ডিসপ্লে অফ ডেথ ওভার বোলিং। এই ছিল যখন অবস্থা, তখন আবারও বলতে হয় মাহমুদুল্লাহ রিয়াদের ওপর যে ভরসা তৈরি হয়েছিল, প্রথম 2 ওভারে তিনি 9 রান দিয়েছিলেন, এই কারণেই ক্যাপ্টেন সাহস পেয়েছিলেন শেষ ওভারে তাকে আনতে। আবার মুস্তাফিজের ওপরেও সেই ভরসার জায়গাটা করতে পেরেছিলেন ক্যাপ্টেন, যে ডেথ ওভারে তিনি ভালো করবেন, ডেথ ওভারে ভালো কিছু বয়ে আনবেন। কারণ মুস্তাফিজ প্রথম 2 ওভার যখন বোলিং শেষ করেন প্রথম স্পেলে, তখন দেখা যায় তার ফিগারটা ছিল এমন, 2 ওভার বল করেছেন, 9 রান কনসিড করেছেন, উইকেট নিয়েছেন 2টি। ওই 2 উইকেটই তিনি 12তম ওভারে নিয়েছিলেন। 12তম ওভারে যখন বোলিংয়ে আসেন 1 ওভারে 2 উইকেট নিয়ে যুক্তরাষ্ট্রকে বেশ চাপে ফেলে দিয়েছিলেন। তবে সেই চাপ
শেষে গিয়ে মুস্তাফিজের উপরেই ফিরে এসেছে যুক্তরাষ্ট্র। খুব সহজেই মনে হচ্ছিল খুবই অর্ডিনারি বা সাধারণ মানের বোলার মুস্তাফিজ শরীফুল, তাদেরকে পিটিয়ে, তাদের বলকে পিটিয়ে খুব সহজেই যুক্তরাষ্ট্র জয় ছিনিয়ে নিয়েছে। তো এখানে একটা মূল পয়েন্ট যেটা, যে ডেথ ওভারে ব্যাড ডিসপ্লে, দ্বিতীয়ত ক্যাপ্টেন্সি জায়গাতে হয়তো কিছুটা বুদ্ধিদীপ্ত আরও হওয়ার সুযোগ থাকলেও থাকতে পারতো, অথবা যেটা করেছেন সেটাই বেস্ট পসিবল ক্যাপ্টেন্সি ছিল, সেটাও বলা যেতে পারে। তবে হ্যাঁ, সাকিব আল হাসানের মতো একজন বোলারকে যদি আপনি বল করান ইনিংসের যে কোনো সময়, তিনি রানের চাকা টেনে ধরতে পারবেন, তিনি উইকেট আদায় করতে পারবেন, এই বিশ্বাস যে কোনো ক্যাপ্টেনেরই মধ্যে থাকে। আই হোপ নাজমুল হোসেন শান্তর মধ্যেও ছিল, তবে তার হয়তো প্ল্যান ভিন্ন রকম ছিল এবং সেই ভিন্ন প্ল্যানের কারণে সাকিবকে বোলিং করেনি। আর একই রকম ভিন্ন প্ল্যানের কারণে রিশাদ হোসেনকেও 2 ওভারে বেশি বল করেনি। রিশাদ 2 ওভারে 16টা রান দিয়েছিলেন, একটা উইকেটও নিয়েছিলেন। আর মুস্তাফিজ 2টি উইকেট নিয়েছেন প্রথম দিকে, তবে শেষের দিকে তিনি ভালো করতে পারেননি। যদিও ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে বেশ কিছু বিষয় ক্যাপ্টেন সামনে এনেছেন যে কেন বাংলাদেশ খারাপ করেছে। শেষ 4 ওভারে যুক্তরাষ্ট্র 4 ওভার হওয়ার আগেই 3 বল বাকি থাকতে, অর্থাৎ 21 বলে যুক্তরাষ্ট্র কিন্তু 55 রান তুলে নিয়েছে বা তার বেশি তুলে নিয়েছে। সেটা প্রমাণ করে যে উইকেটটা খুব খারাপ ছিল না। তবে বাংলাদেশের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে এসে বলেছেন যে বাংলাদেশ জিম্বাবুয়ে সিরিজটা যেটা খেলেছে সেটা ভালো উইকেটে ছিল না, বাংলাদেশের প্রস্তুতি ভালো ছিল না, এই কারণে উইকেটের দোহাই দিয়ে ক্যাপ্টেন বলেছেন যে আমরা ভালো খেলতে পারিনি এই কারণে। তবে কিছুক্ষণ আগে বিসিবির একজন পরিচালক, বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন নাইমুর রহমান দুর্জয় বলেছেন যে আমরা যখন দেশে উইকেট বানাই সেটা টিম ম্যানেজমেন্ট, ক্যাপ্টেন, কোচের চাওয়া অনুযায়ী বানাই। এখন বিদেশে গিয়ে যদি তারা সেই উইকেটের দোহাই দেয় তাহলে সেখানে আসলে কিছু বলার নেই। দে হ্যাভ টু স্টেপ আপ, তাদের ভালো খেলতে হবে। ভালো খেলার যে জায়গাটা, শুরুটা ওপেনার বা টপ অর্ডার ভালো করতে পারছেন না। ওপেনিংয়ে যারাই আসছেন, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত 1 ডাউনে খেলছেন। মূল কনসার্ন তাদের দুজনকে নিয়ে, তাদের ব্যাটে রান আসছে না। তো ডেথ বোলিং, অর্থাৎ বোলিংয়ের শেষের অংশটা যেমন খারাপ হচ্ছে, ব্যাটিংয়ে শুরুর অংশটাও তেমনই খারাপ হচ্ছে। অর্থাৎ গতকালকে মিডল ওভারেও বাংলাদেশ খুব ভালো করতে পারেনি, এবং যার মূল কারণ প্রথম দিকের বিপর্যয়। টানা পরপর কয়েকটা উইকেট পড়ে যায়, 4টি উইকেট পড়ে যায় টু বি এক্স্যাক্ট, এবং এরপর থেকে মাহমুদুল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয় হাল ধরতে শুরু করেন, 60+ একটা জুটি গড়েন। যদিও সময় নিতে বেশ দেরি হয়ে গিয়েছিল। হৃদয় ভালো খেলেছেন, 50 করেছে। মাহমুদুল্লাহ রিয়াদ ভালো খেলার চেষ্টা করছিলেন, বড় শট খেলতে গিয়েই আউট হয়ে গিয়েছেন। তবে আবারও কনসার্নের জায়গাটা নাজমুল শান্তর ব্যাটিং নিয়ে। 11 বলে 3 রান করেছেন। লিটন কুমার দাস 15 বলে 14 রান করেছেন। গেল বেশ কয়েকটা ম্যাচে তার স্ট্রাইক রেট অবস্থা খুবই খারাপ, 100 ছুঁতে পারছেন না। নাজমুল হোসেন শান্ত ব্যাটে রান আসছে না, ভালো খেলতে পারছেন না। তবে শান্ত বলেছেন ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে যে আসলে এটা নিয়ে আমরা খুব একটা চিন্তিত নই, আমরা আমাদের স্কিল নিয়ে কাজ করছি, আশা করি ভালো কিছু হবে। একই সাথে একই রকম কথা ডেথ ওভারে মুস্তাফিজ বা শরীফুলদের নিয়ে বলেছেন। মুস্তাফিজকে নিয়ে এক্স্যাক্ট প্রশ্নটা হয়েছিল, স্পেসিফিক প্রশ্ন হয়েছিল যে মুস্তাফিজের ডেথ ওভারের ডিসপ্লেটা কেমন লেগেছে, কতটা খারাপ ছিল বা কেমন লেগেছে। তিনি এর উত্তরে বলেছেন মুস্তাফিজকে নিয়ে দুশ্চিন্তার কিছু নেই, কোনো চিন্তা আমরা করছি না, কারণ আমরা জানি যে মুস্তাফিজ হাউ গুড হি ইজ, সে কতটা ভালো করতে পারে সেটা আমরা জানি। তো মুস্তাফিজ ভালো করবেন, ব্যাটাররা ভালো করবেন, তবেই যুক্তরাষ্ট্রের দলের বিপক্ষে হার আসবে না, হার এড়াতে হবে। অলরেডি বাংলাদেশ সিরিজে 1 ডাউন, আর 2টা ম্যাচ বাকি আছে। তো এই সিরিজটা যেন অন্তত জিততে পারে বাংলাদেশ, সেজন্য পরের 2টা ম্যাচ জিততে হবে। পরের 2 ম্যাচে অন্তত শক্তির বিচারে, কাগজে কলমে শক্তির বিচারে বাংলাদেশের জেতা উচিত। যদিও প্রথম ম্যাচে হয়েছে ভিন্ন, তবে সেটাকে একটা ব্যাড ডে হিসেবে ধরে নিয়ে নতুন শুরু করার প্রত্যয় বাংলাদেশের মধ্যে অবশ্যই থাকবে। নতুন শুরু এবং ভালো করার প্রত্যাশা আমার আপনার সকলের থাকবে। বাংলাদেশ ভালো করুক, বাংলাদেশ ভালো খেলুক। আর যুক্তরাষ্ট্রে যে বিশ্বকাপ শুরু হতে চলেছে কিছুদিনের মধ্যেই, সেখানে বাংলাদেশের সকল খেলার সব রকম আপডেট ক্রিক ফ্রেন্সিতে আপনারা যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ থেকে পাবেন। সব কিছু দেখার জন্য, সব কিছু জানার জন্য, ক্রিকেটের সব খবর পাওয়ার জন্য ক্রিক ফ্রেন্সিতেই চোখ রাখুন। আপাতত মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে আমি জয়ন্ত বিন্দু সাইন অফ করছি।